এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, এবং আমি বলেছি আগে যে ক্লাসটা আমি যেমন ভাবে করাবো সেইভাবে ফলো করবেন। আগের দিন আমাদের ক্লাসটা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর, তো আজকের এই ক্লাসটা হবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, এবং আমি দেখাবো কেমন করে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলসটা শেখানো হয়েছে আপনাদেরকে সেটার উপর বেস করে কেমন করে আজকের এই ইন্টারোগেটিভ ক্লাসটাকে আমরা দেখছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসকে ফলো করে কেমন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা করছি সেটা একটু আপনারা লক্ষ্য করুন। তো ফার্স্টে আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। কেমন? একটা হচ্ছে ইয়েস অর নো টাইপ, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস অর নো টাইপ বলতে যেসব কোশ্চেনের অ্যান্সারে ফার্স্ট ইয়েস অথবা নো আসে সেটা ইয়েস অর নো টাইপ। আর ডব্লিউএইচ কোশ্চেন বলতে কি? ডব্লিউএইচ কোশ্চেন বলতে যেসব কোশ্চেনের ফার্স্ট ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, মোট ডব্লিউএইচ ওয়ার্ড 9টা আছে। হাউ, হোয়ার, হোয়েন, হুচ, হুম, হোয়াই, এইরকম করে মোট 9টা ডব্লিউএইচ ওয়ার্ড আছে। আর ইয়েস অর নো টাইপ কোশ্চেন তো আমরা যেটা অক্সিলারি ভার্ব আগে বসিয়ে ইয়েস অর নো টাইপ কোশ্চেন করা হয়। এবার আমি আজকের ক্লাসটা দেখাবো কেমন করে আগের ক্লাস মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটার উপর বেস করে কেমন করে আমরা এটাকে সলভ করব। ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যেসব সেন্টেন্স গুলো থাকবে সেটা কেমন করে সলভ করব সেটা আজকের ক্লাসে আমি দেখাবো। তো ফার্স্ট আমি ইয়েস অর নো টাইপ কোশ্চেন নিয়ে আসছি। ইয়েস অর নো টাইপ কোশ্চেনের একটা এক্সাম্পল ধরুন লিখি। ফার্স্টে মডাল ভার্ব দিয়ে একটা স্টার্ট করছি। মডাল ভার্ব যেহেতু আমি আগে বলেছিলাম যাকে মডাল প্যাসিভ বলে। ক্যান ইউ সলভ ইট, এইটা আমি লিখেছি, ক্যান ইউ সলভ ইট। তো আমার কাজটা হবে এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অক্সিলারি ভার্ব আগে আছে, আমি অ্যাসার্টিভ করা মানে অক্সিলারি ভার্বটাকে পরে আনবো। তাহলে যেহেতু ক্যান একটা মডাল ওয়ার্ড তাই মডালটাকে সাবজেক্টের পরে আনবো। যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে তাকে পরে আনবো। ইউ ক্যান সলভ ইট, ইউ ক্যান সলভ ইট। একে যদি ভয়েস চেঞ্জ করি, ইউ ক্যান সলভ ইট মানে আপনি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেছেন। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে কেমন করে হবে? সাবজেক্ট, ভার্ব, ভার্ব, অবজেক্ট। এবারে অবজেক্ট বলতে ইটটা আগে আসবে, এটা অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট হবে ইট। আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে ক্যান থাকা মানে মডাল ভার্ব, মডাল ভার্ব থাকা মানে বি যোগ হবে, তার মানে ক্যান বি। তাহলে ইট ক্যান বি। মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব কোনটা? সলভ। সলভের থার্ড ফর্ম কি? সলভ। তাহলে ইট ক্যান বি সলভ, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে কি দাঁড়ালো? ইট ক্যান বি সলভ বাই ইউ, ইট ক্যান বি সলভ বাই ইউ। ওকে, এটা দাঁড়ালো। এবার আমার কাজ কিন্তু ইন্টারোগেটিভ আছে, তার মানে এটাকে ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করা মানে কি? ভার্বটা আগে যাবে। ইন্টারোগেটিভ মানে ভার্ব আগে, অ্যাসার্টিভ মানে ভার্ব সাবজেক্টের পরে। তাহলে এটাকে আমি ইট ক্যান বি সলভ বাই ইউ, এটাকে আমি ভার্বটাকে অক্সিলারি ভার্বকে আগে নিয়ে যাব, মানে ক্যানটাকে আগে নিয়ে যাব। তার মানে ক্যান ইট বি সলভ বাই ইউ। তাহলে আমার অ্যান্সার দাঁড়িয়ে গেছে। তাহলে কোশ্চেন ছিল ক্যান ইউ সলভ ইট, আমি মাঝখানে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর বেস করে
যারা প্রথম এই ক্লাসটা করছেন তাদেরকে বলার জন্য আমি বলছি যে কোশ্চেনটা ছিল ক্যান ইউ সলভ ইট, অ্যান্সারটা হচ্ছে ক্যান ইট বি সলভ বাই ইউ। মাঝখানে দুটো স্টেপ, আপনাদের বোঝার সুবিধার জন্য এটা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, দিয়ে সেই ভয়েসকে আবার যে ভয়েস চেঞ্জটা দাঁড়িয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাকে ইন্টারডিক্ট করেছি। ক্যান ইউ সলভ ইট, ক্যান ইট বি সলভ বাই ইউ, একদম ইজি প্রসেস। যে ইন্টারডিক্ট থাকবে ইয়েস অর নো টাইপে তাকে অ্যাসার্টিভ করুন, অ্যাসার্টিভকে ভয়েস চেঞ্জ করুন, আর সেই ভয়েসকে আপনি আবার ইন্টারডিক্ট করে দিন, তাহলে অ্যান্সার দাঁড়িয়ে গেছে। মাঝখানে দুটো স্টেপ আপনি পেন্সিলে করতে পারেন, অসুবিধা কি আছে? আপনার তো কোশ্চেন পেপার অ্যান্সার পেপার আলাদা আছে, অসুবিধা কি? আর যদি কোনো আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা দেখে থাকো তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা, ঠিক আছে? কারণ তোমরা এটা কালচারে আছো, ভয়েস জাস্ট তোমরা একবার দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। আর যারা নতুন করে দেখছেন, মানে ধরুন যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, যারা আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেন, বা আমার যারা এক্স স্টুডেন্ট যারা অনেক আগেই পাস আউট হয়ে গেছে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তারা আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি এরকম একটা ক্লাস করুন। তাই আমি তাদের জন্য বলছি যে যেহেতু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যে আপনারা আগে এটা ছেড়ে দিয়েছেন, তাই আপনাদেরকে বলবো খুব ইজি প্রসেসে এইরকম ভাবে ভাবতে, ঠিক আছে? তাহলে আমি আরেকটা ইয়েস অর নো টাইপ সেন্টেন্সে আসি। এটা আমি মডেল দেখালাম, আমি অন্যভাবে আসছি, এটা পুরোটাই ক্লিন করে দিচ্ছি। আমি আরেকটা ইয়েস অর নো টাইপ দেখাই। ডাজ দিয়ে, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। আবার আপনারা একই কাজ, অ্যাসার্টিভ করুন। অ্যাসার্টিভ করা মানে ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে ভার্ব আছে, অ্যাসার্টিভ করা মানে সাবজেক্টের পরে ভার্বটাকে আনুন, তার মানে হি ডাজ। এবার হি ডাজ লিখবো না, লিখবো হি প্লেজ, হি ডাজ প্লে। ইন্টারোগেটিভ করার জন্যই ডাজটা আগে বসছে, কেন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে আমি যখন অ্যাসার্টিভ করব, এই ডাজটা ডু ডাজ ডিড, ডিড থাকলে ডিডকে তুলে দিব, যে ভার্বটা আছে তার পাস্ট ফর্ম হবে। ডাজ আছে মানে ডাজটাকে তুলে দিব, আর সাবজেক্টের পরে যে ভার্ব আছে তার সঙ্গে এস যোগ হবে। যদি এখানে ডু থাকতো, ধরো ডু ইউ প্লে ফুটবল, তাহলে ডু মানে কোনো এস যোগ হবে না, তার মানে অ্যাসার্টিভ করা মানে ইউ প্লে হবে। ডু ইউ প্লে ফুটবল, তার মানে ইউ প্লে ফুটবল। এবার ডাজ হি প্লে ফুটবল, তার মানে হি প্লেজ ফুটবল। ব্যাস, তাহলে অ্যাসার্টিভ করলাম হি প্লেজ ফুটবল। আমি বলেছি যত বড় সেন্টেন্স থাকবো আমার ফার্স্ট কাজ হবে অ্যাসার্টিভ যখন হয়ে গেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফাইন্ড আউট করা। তাহলে এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা ফার্স্ট যাবে রুলস অনুযায়ী। ফুটবল, প্লেজ মানে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি, তাহলে ফুটবল ইজ। মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব এখানে কোনটা প্লে, প্লের থার্ড ফর্ম প্লেড, ফুটবল ইজ প্লেড বাই প্রিপোজিশন। হি থাকা মানে সাবজেক্ট, অবজেক্টে কি হবে হিম। এবার ইন্টারডিভ করে দিই, ইন্টারডিভ মানে আগে বলেছি ভার্বটা সাবজেক্টের আগে যাবে, তাহলে ভার্বটা যদি সাবজেক্টের আগে পাঠিয়ে দিই ফুটবলের আগে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, ইজ ফুটবল প্লেড বাই হিম কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন ছিল হি ডাজ হি প্লে ফুটবল, তাকে অ্যাসার্টিভ করেছি, তাকে ভয়েস চেঞ্জ করেছি, তাকে আবার ইন্টারভিউ করেছি, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে ইজ ফুটবল প্লেড বাই হিম। ওকে, তাহলে ইয়েস অর নো টাইপ থাকলে ফার্স্ট কাজ হবে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভকে ভয়েস চেঞ্জ করব, দিয়ে তাকে ইন্টারভিউ করব। তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলসটা আগে দেখানো হয়েছে আগের ক্লাসে তার মতো করেই কিন্তু আমি করলাম। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যেরকম ভাবতে বলছি আপনারা সেইভাবে ভাবুন, অন্যভাবে ভাবলে আপনি বিচলিত হতে পারেন, তার জন্যই। নেক্সট আমি আরেকটা ইয়েস অর নো টাইপ দেখিয়ে দিই, দিলে জিনিসটা আপনাদের কাছে খুব ইজি হবে, কোনো রকম যাতে ডাউট না থাকে। আর ইউ
সলভিং সামস, আর ইউ সলভিং সামস, আর আগে আছে হেল্পিং ভার্ব, সাবজেক্টের পরে আনবো। শুধুমাত্র ডু ডাচ ডিড থাকলে পরে আনবো না, ডিড থাকলে যে ভার্ব পরে আছে তাকে পাস্ট করব, ডাচ থাকলে পরের যে ভার্ব আছে তার সঙ্গে এস যোগ করব, আর ডু থাকলে ডুটাকে তুলে দেবো, তাহলে অ্যাসার্টিভ হয়ে গেল। বাকি সব ক্ষেত্রে ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে আনবো। তার মানে ইউ আর সলভিং সামস, ইউ আর সলভিং সামস। এবার একে ভয়েস চেঞ্জ করুন, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট। হোয়াট সলভিং, কি সমাধান করছো? সামস, অঙ্ক। তাহলে সামসটা অবজেক্ট, সামসটা আগে যাবে। সামস আর বিং, আমি আগের ক্লাসে বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে অ্যামিজার থাকা মানে অলরেডি কন্টিনিউয়াস টেন্স, তার মানে প্যাসিভ ভয়েস যখন করব তখন অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তাহলে সামস প্লুরাল নাম্বার, আর বিং হবে। মেন ভার্বের থার্ড ফর্ম, সামস আর বিং সলভড বাই ইউ, কোশ্চেন মার্ক, সামস আর বিং সলভড বাই ইউ। এবারে সরি, কোশ্চেন মার্ক নয়, ফুল স্টপ, ভয়েস চেঞ্জ করলাম। এবার একে আমি ইন্টারডিভ করব। ইন্টারডিভ মানে কি, ভার্বটা সাবজেক্টের আগে যাবে, তাহলে আরটা আগে আসবে। আর সামস বিং সলভড বাই ইউ। যদি এখানে নট থাকতো তাহলে কি হতো, ধরো আর ইউ নট সলভিং সামস, সাপোজ এখানে নট আছে, তাহলে নটটা কি হতো, প্রোনাউনের পরে আছে, নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট বসে, তাহলে আর সামস, সামসটা কিন্তু নাউন, এখানে কিন্তু ইউর পরে নট ছিল, প্রোনাউন যেহেতু, আমি যখন নট বসাবো, নাউন যদি থাকে নাউনের আগে নট বসবে, তার মানে আর নট। যদি নট থাকতো তাহলে এইভাবে লিখতাম, আর নট সামস বিং সলভড বাই ইউ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট থাকলে, নাউন থাকলে নাউনের আগে নট বসবে, প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট বসবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও আপনারা ভাবতে থাকুন, ঠিক আছে? ঠিক যেরকম ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসটা আমি দেখিয়েছিলাম সেই মতো করে দেখালাম। আমি বারবার যেটা প্রায়োরিটি দিতে চাইছি যে আমি যেরকম ভাবতে বলছি আপনারা সেইভাবে ভাবুন। ক্লিয়ার? এবার আসছি WH ওয়ার্ড। ওকে, এবার আসছি WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড আমি কিন্তু তিনটে স্টেপে দেখাবো। কেমন? তিনটে স্টেপে। ফেজ 1 হু, ফেজ 1 হু, হুটা কি, সাবজেক্ট। হু দিয়ে থাকলে কেমন করে করব, হু রোড ইট, কে এটা লিখেছিলেন, আমি ফেজ 1 এরকম ভাবতে বলছি। আচ্ছা আপনি ইজিলি ভাবুন তো, ধরুন এখানে না, এখানে কেউ আছে, ধরুন এখানে আছে নবীন, নবীন রোড ইট। আচ্ছা নবীন রোড ইট ভয়েস চেঞ্জ করলে কি হতো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইট ওয়াজ, রোড মানে কি পাস্ট টেন্স, তাহলে হেল্পিং ভার্ব কি বসবে, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে আমি আগে বলেছি হেল্পিং ভার্ব কি বসবে, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে যে কোনো একটি, তাহলে ইট ওয়াজ। মেন ভার্বের থার্ড ফর্ম রিটিন বাই নবীন, কিন্তু বাই কি আছে, হু, হু যদি সাবজেক্টে থাকে অবজেক্টে কি হবে, হুম। এবারে বলি এটাকে কিন্তু হু আগে ছিল, ডব্লিউ আর সবসময় আগে থাকবে, তাই ডব্লিউ আরটা আমাকে আগে নিয়ে যেতে হবে। হু মানে হুম, বাই হুমটা একসঙ্গে নিয়ে আসো, বাই হুম, কারণ কাজটা কে করেছে, হু, এই হু যাকে বোঝাচ্ছে তিনি কাজটা করেছেন। তো যেহেতু হু সাবজেক্ট আর হুমটা অবজেক্ট,
বাই হুম একসঙ্গে সেই জন্য বসবে বাই হুম আগে বসিয়ে দিলেন। বাকি পড়ে আছে কি ইট ওয়াজ রিটিং, আবার সেই একই কথা, হেল্পিং ভার্ব সবসময় আগে যাবে। হেল্পিং ভার্ব কোনটা? ওয়াজ, এটা তো মেন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে গেলে কি হবে? ওয়াজ ইটের আগে চলে যাবে, তার মানে ওয়াজ ইট রিটিং। তাহলে বাই হুম ওয়াজ ইট রিটিং, কোশ্চেন মার্ক। তাহলে হু রোট ইট, এটা থাকলে কি হবে? বাই হুম ওয়াজ ইট রিটিং। ওকে, তাহলে আপনারা এইরকম করে ভাবতে থাকবেন, ভাববেন, নিজেরা প্র্যাকটিস করুন। কোনো প্রবলেম হলে আমার সঙ্গে কনসাল্ট করুন, আমি অবশ্যই হেল্প করব। তাহলে হু রোট ইট আমরা এইভাবে করব। ইট ওয়াজ রিটিন বাই হুম, বাই হুমটা আগে আসবে আর হেল্পিং ভার্ব আগে যাবে, বাই হুম আগে চলে এসছে। বাকি পড়ে আছে কি ইট ওয়াজ রিটিন, হেল্পিং ভার্ব আগে যাবে, তার মানে ওয়াজ ইট রিটিন। নেক্সট ফেজ 1 হু দিয়ে দেখালাম। এবার আসছি ফেজ 2। ফেজ 2 তে আসবো অবজেক্ট দিয়ে। ফেজ 2 অবজেক্ট, হুটা সাবজেক্ট গেল। অবজেক্টে কি কি ডব্লিউ আর থাকে? হুম, হুইচ, কিরকম? ধরুন হুম আছে, আমি হুম দিয়ে লিখছি, হুম ডু ইউ কল, হুম ডু ইউ কল। সাপোজ আছে হুম ডু ইউ কল, কাকে তুমি ডাকো। অবজেক্ট যখন থাকবে, হুম আর হুইচ যখন থাকবে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম ভয়েস চেঞ্জ করেছিলাম সেরকম করতে পারি। কিরকম? হুম থাকা মানে কি হবে? হু, এটা যেহেতু অবজেক্ট, সাবজেক্টে কি হবে? হু, তাহলে হুম থাকলে কি হবে? হু। ডু মানে কি? ভার্ব, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ আর তো কোনো পরে মেন ভার্ব আছে। ডু প্রেজেন্ট ইনডিফিনাইট, ডু দেখে বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইটে হেল্পিং ভার্ব কি বসে? কি বসে? অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি। তাহলে হু, হুর পরে কি হবে? ইজ। মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব এখানে কি? কল, কলের থার্ড ফর্ম কি? কল। তাহলে হু ইজ কল্ড বাই ইউ। অর্থাৎ আগের গুলো যেরকম স্টেপ বাই স্টেপ করেছি, হুম আর হুইচ থাকলে স্টেপ করার জন্য একদম এক চান্সে করতে পারবো। অবজেক্ট থাকলে, হুম আর হুইচ থাকলে, হুম আর হুইচ থাকলে আমরা এক চান্সে করতে পারবো। তাহলে হু ইজ কল্ড বাই ইউ, ক্লিয়ার? আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি হুইচ দিয়ে, এটা ক্লিন করে দিই, হুইচ দিয়ে দেখাই। হুইচ কালার হ্যাভ ইউ, হুইচ কালার হ্যাভ ইউ চোজেন। এটা অবজেক্ট, হুইচ কালারটাই অবজেক্ট, কারণ হুইচ একা অবজেক্ট নয়, হুইচের সঙ্গে যে নাউনটা থাকে সেটাও অবজেক্ট। হুইচের সঙ্গে যে নাউনটা থাকে সেটা অবজেক্ট, এখানে এটা হুইচটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যাই হোক সেটা অনেক ব্যাপার। তো হুইচ কালার এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট হবে ফার্স্টে বসবে। আমি বলেছি যে অবজেক্ট থাকা মানে আমি ওয়ান স্টেপে করতে পারবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ওয়ান স্টেপে করতে পারবো। যেরকম হু ছিল, সরি হুম ছিল, হু করেছি, কারণ হুম হচ্ছে অবজেক্ট, তার সাবজেক্ট করলে কি হবে? হু। হুইচ কালার, হুম অবজেক্ট থাকলে সাবজেক্ট হয় হু, কিন্তু হুইচ যদি থাকে তাহলে হুইচই হবে, হুইচের সাবজেক্টটা অবজেক্টটা একই কথা। তাহলে হুইচ কালারই বসবে। হ্যাভ ইউ চুজুন, হ্যাভ ইউ চুজুন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ আছে মেন ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট। আমি আগের অ্যাসার্টিভ ক্লাসে বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসে কি বলেছিলাম? হ্যাভ হ্যাজ থাকা মানে আমি যখন প্যাসিভ ভয়েস করব হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে বলেছি। তাহলে হুইচ কালারের পরে কি হবে? সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম চোজেন,
by you, which color has been chosen by you, which color has been chosen by you, ক্লিয়ার? তাহলে এটা হলো ফেজ 2। তাহলে যদি অবজেক্ট থাকে, ফেজ 1 বলেছিলাম সাবজেক্ট হু দিয়ে, আর ফেজ 2 তে দেখালাম অবজেক্ট দিয়ে, মানে হোয়াট আর হুইচ থাকলে কেমন করে করব। সরি, আর একটা হোয়াট আছে, হোয়াট দিয়ে বলিনি, হোয়াট, হুইচ আর হুম। যদি এখানে হোয়াট দিয়ে আর একটা সেন্টেন্স লিখি, হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে? হোয়াট থাকলে সেই একইভাবে, কারণ এটা অবজেক্ট পার্টে পড়ছে, ফেজ 2 পার্টে পড়ছে। আপনি ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এইভাবে মনে রাখবেন। ফেজ 3 পরের পার্ট আমি আসছি। তাহলে ফেজ 2 হোয়াট, হোয়াট উইল ইউ রাইট। ওকে, তাহলে এবার লিখি, হোয়াট মানে সাবজেক্ট অবজেক্ট একই ফর্ম, শুধুমাত্র হুম যদি অবজেক্ট থাকে সাবজেক্টে হু হয়, আর হোয়াট একই ফর্ম, সাবজেক্ট অবজেক্ট ফর্ম একই, হোয়াট। এরপরে হেল্পিং ভার্ব আমি বলেছি এটা ওয়ান স্টেপে করতে পারবো। কোনটা 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 থাকলে ওয়ান স্টেপে করতে পারবো? অবজেক্ট থাকলে, যেসব যেসব ডব্লিউ আর অবজেক্ট বোঝায়, যেমন কি হোয়াট, হুইচ আর হুম, এগুলো অবজেক্ট। অবজেক্ট পার্ট থাকলে আমরা কিন্তু এক চান্সে করতে পারবো। তাহলে হোয়াট, এবার উইল মানে দেখতে পাচ্ছি ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স মানে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়। ফিউচার পারফেক্ট নেই, মেন ভার্বের থার্ড ফর্ম নেই। ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, এটা কিন্তু নেই, শুধু উইল আছে। উইল আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স। আর ফিউচার ইনডেফিনাইটে মনে করুন, ফিউচার ইনডেফিনাইটে কি বসিয়েছিলাম হেল্পিং ভার্ব হিসেবে? শ্যাল বি বা উইল বি। তাহলে এখানে কি বসবে? হোয়াট উইল বি। মেন ভার্বের থার্ড ফর্ম রিটিন বাই ইউ কোশ্চেন মার্ক, হোয়াট উইল বি রিটিন বাই ইউ। তাহলে হু থাকলে একটা স্টেপে দেখিয়েছি ফেজ 1, ফেজ 2 তে দেখালাম অবজেক্ট থাকলে, মানে হোয়াট, হুইচ, হুম থাকলে কি হবে। ওকে, পার্ট 3, পার্ট 3 বাকি যত ডব্লিউ আছে, ধরুন হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই থাকলে কেমন করে করব। ধরুন হোয়াই দিয়ে একটা সেন্টেন্স আছে, হোয়াই হ্যাড ইউ wounded the bird, কেন তুমি পাখিটাকে আহত করলে। ফেজ 3 তে যে ডব্লিউ আর গুলো থাকবে, হাউ, হোয়েন, হোয়েন, হোয়ার, হোয়াই থাকলে আপনি মনে মনে এটা বাদ দিয়ে দিন। এবার কি আছে দেখুন, দেখি, হ্যাড ইউ wounded the bird, এটা ইয়েস ও নো টাইপ। ইয়েস ও নো টাইপের ভয়েস চেঞ্জ করুন স্টেপ বাই স্টেপ। আগে একটু আগে যেটা দেখালাম, হ্যাড ইউ wounded the bird, একে আপনি অ্যাসার্টিভ করুন, ইউ হ্যাড wounded the bird। অ্যাসার্টিভ করলে কি দাঁড়াচ্ছে? ইউ হ্যাড wounded the bird। একে ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট, দা বার্ডটা আগে যাবে, ভয়েস চেঞ্জ করছি, দা বার্ড হ্যাড আছে মানে হ্যাড বিন, দা বার্ড হ্যাড বিন wounded by you, the bird had been wounded by you। এবারে বলি, আবার সেই একই কথা ইন্টারেটিভ করব। ইন্টারেটিভে মানে হেল্পিং ভার্ব আগে যাবে, হ্যাড বিন আগে যাবে না, শুধুমাত্র হ্যাড আগে যাবে।
ধরুন এখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং আছে, অ্যাম বিং আগে যাবে। ধরুন এখানে শ্যাল হ্যাভ বিন আছে, শুধু শ্যাল বা উইলটা আগে যাবে। ওকে, তাহলে দা বার হ্যাড বিন আছে, শুধুমাত্র হ্যাডটা আগে যাবে। হ্যাডটা আগে বসাই, হ্যাড দা বার বিন wounded by you question mark WR যেটা ছিল বসিয়ে দাও। ব্যাস, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার? why had the bird been wounded by you? তার মানে কোশ্চেন ছিল why had you wounded the bird, how, where, when, why থাকলে এটা মনে মনে বাদ দিয়ে দিন। পড়ে আছে যে পার্টটা সেটা দেখুন, ইয়েস অর নো টাইপ কোশ্চেন। ইয়েস অর নো টাইপ কোশ্চেন আমি আগে ভাবতে বলেছি, অ্যাসার্টিভ করবেন, অ্যাসার্টিভকে ভয়েস চেঞ্জ করলেন, তাকে ইন্টারডিক করলেন, যে ডব্লিউআরটা বসিয়ে তিনটে পেজে ডব্লিউআর দেখালাম। ডব্লিউএইচ কোশ্চেনটা একটু সবাই এটা হেজিটেট ফিল করে, এটা স্বাভাবিক। তাই আমি আগের যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে যে ক্লাসটা নিয়েছি সেটার মতো করে কিন্তু আজকের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ক্লাসটা চলছে সেটাকে আপনাদেরকে ভাবতে বলছি, অন্য কিছু ভাবে ভাববেন না, ঠিক আছে? এই তিনটে ফেজে ভাবুন। আগে দেখেছি আগে দেখিয়েছি ইয়েস অর নো টাইপ কোশ্চেন, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউইজওয়ার। ডব্লিউইজওয়ার আমি দেখালাম মোট তিনটে ফেজে। ফেজ 1 এ দেখিয়েছি হু দিয়ে, ফেজ 2 তে দেখালাম অবজেক্ট মানে হোয়াট, হুইচ আর হুম, আর এখন যে দেখালাম পার্ট 3 বা ফেজ 3 সেটা হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। যে সেন্টেন্সটা থাকবে আপনি বাদ দিয়ে দিন মনে মনে, যে ডব্লিউআরটা আছে বাদ দিয়ে দিন, বাকিটা যেটা আছে সেটা দেখুন, সেটা হচ্ছে ইয়েস অর নো টাইপ। ইয়েস অর নো টাইপে যেরকম ভয়েস শেখানো হয়েছে তাহলে সেই রকম করব। কিরকম? অ্যাসার্টিভকে ইন্টারডিক করলাম, ইন্টারডিককে অ্যাসার্টিভ করলাম, দিয়ে তার ভয়েস চেঞ্জ করলাম, দিয়ে আবার তাকে ইন্টারোগেটিভ করলাম, মানে ভার্বটাকে আগে আনলাম, ডব্লিউআর যেটা ছিল ডব্লিউআর বসিয়ে দিলাম। ঠিক আছে, একদম ইজি প্রসেসে করব। আর নটের কথা তো বলেছি, যদি আচ্ছা নট দিয়ে একটা সেন্টেন্স দেখিয়েই দিই। আমি নট দিয়ে বলেছি নাউন থাকলে নাউনের আগে নট বসবে, যে কোনো সেন্টেন্সে নট থাকলে আমরা কেমন করে সেটা করব সেটা আজকে একটু বলে দিই। নাউন থাকলে নাউনের আগে নট বসবে, প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট বসবে। why did you not invite me? কেন আপনি আমাকে আমন্ত্রণ করেননি? কেন তুমি আমাকে আমন্ত্রণ করনি? যাই হোক, তাহলে প্রোনাউন ছিল, প্রোনাউনের পরে নট। আচ্ছা মনে মনে বাদ দিয়ে দিন why। পড়ে আছে ডিড ইউ নট ইনভাইট মি। আচ্ছা তাহলে ডিড কে তুলে দিব, আমি বলেছি কি এটা ফেজ 3 এর মধ্যে পড়ছে, ফেজ 3 বা পার্ট 3 এর মধ্যে করলে আমি বলেছি মানে হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার থাকলে মনে মনে বাদ দিয়ে দিন। বাকি যে সেন্টেন্সটা থাকছে ডিড ইউ নট ইনভাইট মি, এবার আপনি একে অ্যাসার্টিভ করুন। ইউ ডিড কে তুলে দিব, ডিড কে তুলে কি করতে বলেছি, পরের যে ভার্ব আছে তার পাস্ট হবে। ইউ ইনভাইটেড মি, তাকে ভয়েস চেঞ্জ করুন। মি মানে সাবজেক্টে কি হবে আই, ইনভাইটেড পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হেল্পিং ভার্ব কি বসে, ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটি আই এর পরে ওয়াজ। আই ওয়াজ ইনভাইটেড বাই ইউ। নটটা বসাইনি, নটটা পরে আসছি। নটটা এখানে বসাতেও পারি, আমি নটটা ইজি করার জন্য এখন বসাচ্ছি না। তাহলে ওয়াজটা আগে যাবে, ইন্টারডিক করা মানে ওয়াজ আই ইনভাইটেড বাই ইউ কোশ্চেন মার্ক। এবার নট আমি কি বলেছি, নাউন থাকলে নাউনের আগে নট, আইটা কি প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে নট বসবে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে ওয়াজ আই নট ইনভাইটেড বাই ইউ। ডব্লিউআর ছিল হোয়াই, হোয়াইটা বসিয়ে দিই।
তার অ্যান্সার দাঁড়াচ্ছে হোয়াই ওয়াজ আই নট ইনভাইটেড বাই ইউ। ক্লিয়ার? তাহলে এইরকম ভাবে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে কোনো ফাংশন নেই, শুধুমাত্রই আমি আগেও বলেছি যে ইংলিশ কিন্তু একটা থিওরি, শুধু থিওরিটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর কিচ্ছু নয়। অনেকেই অনেক প্রবলেম নিয়ে এসেছে আমার এই ক্লাসে, কিন্তু আমি চেষ্টা করেছি সবার সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য, যতটা সম্ভব ইজি প্রসেসে ভাবানো যায়। সেই আমার যারা ক্লাস করছে অফলাইন ক্লাস তাদের ক্ষেত্রে হোক, কিংবা যারা অনলাইন ক্লাস করছেন তাদেরকেও আমি সেম ওয়েতে ভাবতে বলছি, যে কোনো রকম কনফিউশন নয়, যে মনে হচ্ছে একটা বিশাল ব্যাপার, একদম নয়। গ্রামার কোনো বিশাল কিছু নেই। আপনি শুধু আমার সঙ্গে ভাবুন, আমার সঙ্গে থাকুন, কোনো অসুবিধা, আমার ক্লাসের সঙ্গে থাকুন, দিলে দেখবেন প্রবলেম আপনার ইজি হবেই হবে।